প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি ফারজানা আক্তার, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আজকে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে এ ধ্বনি উচ্চারণের নিয়ম। তোমাদের প্রশ্নে পরীক্ষায় দেখা যায় বাংলা দ্বিতীয় পত্রে 1 নম্বরে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম থেকে করা হয়। প্রশ্নটা এরকম হয়ে থাকে, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো, অথবা সেখানে থাকতে পারে উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। তো প্রশ্ন শুরুর আগে আমরা প্রথমে কয়েকটি শব্দ দেখে নিই। আমি এখানে 5টি শব্দ আছে, এই 5টি শব্দ আমি উচ্চারণ করি, তোমরা দেখো আমি ভুল উচ্চারণ করছি নাকি ঠিকভাবে উচ্চারণ করছি। তো শব্দগুলো হচ্ছে ড্যাশ, পেপার, কেক, বেকার, এবং। দেখো 5টি শব্দ উচ্চারণ, এই যে আমি যে উচ্চারণ করলাম মনে হচ্ছে আমি সঠিক উচ্চারণ করেছি, কিন্তু আমি এখানে একটা শব্দ ঠিকভাবে উচ্চারণ করিনি, 5টা শব্দই ভুল উচ্চারণ করেছি। এ থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যেহেতু বড় হচ্ছি, আমরা যেহেতু আরও এখন বর্তমানে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ছি, আমাদের উচ্চারণগুলো নিশ্চয়ই আগের মতো ভুল করা যাবে না, উচ্চারণ শিখতে হবে, তাই তো? আর এই ভুলটা আমাদের যে কারণে হচ্ছে সেটা হচ্ছে আমাদের আঞ্চলিকতার কারণে হচ্ছে। তো আমরা এগুলা সঠিকভাবে উচ্চারণ শিখব, সঠিকভাবে কীভাবে উচ্চারণ করব সেটার নিয়ম আজকে আমরা পড়ব। তাহলে এখানে সবগুলা শব্দের শুরুতে একার দিয়ে আছে, তাই তো? এই যে দেশ, পেপার, কেক, বেকার, এ আছে এবং শব্দে সবগুলা এতে সমস্যা। আমি যে 5টা ভুল উচ্চারণ করেছি বললাম, এবার দেখি সঠিক কী হবে। সঠিক হবে দেশ, আমি উচ্চারণ করেছি দেশ। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমি না, শুধু অনেকেই আমরা বলি যে দেশ, দেশকে ভালোবাসি, আসলে কি হবে দেশ, দ ইকার তালব্য দেশ। তারপর অনেকে বলে যে পেপার, পেপারটা দাও, আসলে এটা হচ্ছে পেপার, সঠিক উচ্চারণ হচ্ছে পেপার। তারপরে বলি যে আমরা কি বলি কেকটা খাবো, আসলে কেক না, এটা কি হবে কেক। তারপরে বলি যে সে বেকার বসে আছে, তাই তো, কিন্তু এখানে হবে বেকার। তারপরে আমরা এই এবংটা আমরা অনেক ভুল করি, যে কোনো শব্দে আমরা এবং ইউজ করি, তাই তো, কিন্তু আমরা ভুল ব্যবহার করি, ভুল উচ্চারণ করি। এটা হবে এবং, এবং না, এটা হবে এবং। আচ্ছা, এবার আমরা আরও কিছু শব্দ দেখি যেগুলোতে আমাদের সমস্যা হয়, পরীক্ষায় আসে, আমরা পারি না। সেটা দেখো, এখানে এক আছে কিন্তু এক কিন্তু আমরা বলছি না, আমরা বলছি এক। আবার এখানে আছে যখন একের সাথে একটা টি যুক্ত হলো, 2 নম্বর শব্দটি দেখো, টি যখন যুক্ত হলো তখন আমরা বলছি একটি, তখন কিন্তু আমরা একটি বলছি না, কি বলছি একটি। কিন্তু এই প্রথম যখন সিঙ্গেল বসেছিল একটা, তখন আমরা বলেছি এক। এরপর একের সাথে যখন আকার দিচ্ছি তখন বলছি একা। আবার একের সাথে তা প্রত্যয় যোগ হওয়ার পর আমরা বলছি, আমরা একতাও বলছি, আবার একতাও বলছি, দুটোই সঠিক এখানে। তো তাহলে এই যে বিভ্রান্ত, এই যে এগুলো কেন হচ্ছে, কেন আমরা একটা শব্দের শুধু একটা টি যুক্ত হওয়ার পর সেটা চেঞ্জ হচ্ছে কেন, সেটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন, আর আমাদের পরীক্ষায় তো আসেই। আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, আমি যখন এই যে প্রথম শব্দটিতে এক বলার পর এখানে নিচে কিন্তু কয়ের সাথে যখন আমি থেমে যাচ্ছি এক, সেটাকে আমরা বলছি বদ্যাক্ষর। বদ্যাক্ষরের জায়গায় আমি কি করছি, সেখানে হসন্তটা যুক্ত করতে হচ্ছে। তোমাদের উচ্চারণের নিয়ম, তোমরা যদি পরীক্ষায় বড় প্রশ্ন অ্যান্সার করে থাকো সেখানেও এভাবে দিতে হবে। আবার তোমরা যে 5টি যে উচ্চারণ লিখতে দেওয়া হয় তোমাদের, সেখানেও তোমরা একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবা, সেটা হচ্ছে হসন্তটা যুক্ত করতে হবে যখন বদ্যাক্ষর শব্দ আসবে।
যখন কথাটি আটকে যাবে তখন আমরা হসন্তটা অবশ্যই অবশ্যই ইউজ করব। তারপর দেখো কি একটি, এখানেও কিন্তু আমি এক বলে, সরি আমি আবারও তোমাদেরকে ইয়ে করে দিচ্ছি, এক না, এক যখন হবে, সরি, যখন আমরা এক বলছি থেমে যাচ্ছি তখন কয়ের নিচে হসন্ত দিচ্ছি। আবার একটি, এখানে এক কিন্তু আমিও ভুলে বলে ফেলছি, তোমরাও বলে ফেলো, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, আমাদের উচ্চারণের নিয়মগুলো আত্মস্থ করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এ ধ্বনি উচ্চারণে কতটা কি আমরা ভুল করে যাচ্ছি। আমাদের দৈনন্দিন ব্যবহারে আমরা এ ধ্বনি উচ্চারণের ভুল প্রয়োগ করে যাচ্ছি। এই জন্য আমাদের উচ্চারণের নিয়মগুলো ভালোভাবে পড়তে হবে, পরীক্ষারও প্রিপারেশন হবে, প্লাস আমরা নিজেরাও সুন্দর করে প্রমিত উচ্চারণে কথা বলতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই এ ধ্বনি উচ্চারণ কীভাবে হয়, এই ধ্বনি উচ্চারণের নিয়মগুলো আমরা দেখে নিই। এ ধ্বনি উচ্চারণের দু ধরনের উচ্চারণ পাওয়া যায়। আমরা যে এ ধ্বনি উচ্চারণ করছি শব্দের প্রথমে, শেষে, মাঝে অনেক জায়গায় এ ধ্বনি থাকে, তাই তো? এখন এ ধ্বনি উচ্চারণে আমরা দুই ধরনের উচ্চারণ পাই, একটা হচ্ছে সংবৃত উচ্চারণ আর একটা হচ্ছে বিবৃত উচ্চারণ। সংবৃত উচ্চারণটা কি? সংবৃত উচ্চারণ হচ্ছে এ ধ্বনির উচ্চারণ যদি এর মতো হয় তখন তাকে বলা হচ্ছে সংবৃত উচ্চারণ। যেমন আমরা একটি না বলে বলছি একটি, আমি দুঃখিত, আমি এখানে কয়ের নিচে হসন্ত দিই নাই, তোমরা কিন্তু উচ্চারণে অবশ্যই হসন্ত দিবে। তাহলে এখানে উচ্চারণটি কী হবে? একটি হবে না, একটি। এই যে একটি উচ্চারণ করছি, এ ধ্বনিকে এর মতো উচ্চারণ করছি, এটাকে বলছে সংবৃত উচ্চারণ, মানে স্বাভাবিক উচ্চারণ, যেটা এর মতো উচ্চারিত হবে সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ। আর বিবৃত উচ্চারণ হচ্ছে এ ধ্বনিকে যদি আমরা এর মতো উচ্চারণ না করে এর মতো উচ্চারণ করি। কিসের মতো? এটা এ না, এটা হচ্ছে মুখটা একটু প্রসারিত হবে, তোমার ঠোঁট একটু প্রসারিত হবে, দুইটা ঠোঁট প্রসারিত হবে, প্রসারিত হয়ে যে উচ্চারণ আমরা কি সব নর্মালি করে থাকি, ভুললেই করে থাকি, সেটা হচ্ছে যেমন এক, আমরা এখানে কেউ তো ভুলে এক বলি না, তাই না? এটা হচ্ছে এক। তাহলে এই যে এ ধ্বনির যে কি বলবো আমি, প্রসারিত যে উচ্চারণ, বিবর্তিত যে উচ্চারণ এ ধ্বনির, সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। তাহলে সহজ না? এটা মনে রাখা একদম সহজ। তোমরা দেখো, যেটা সংবৃত সেটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ, মানে এর মতো উচ্চারিত হবে। আর যেটা বিবৃত উচ্চারণ সেটা হচ্ছে কি, সেটা স্বাভাবিকভাবে উচ্চারিত হবে না, একটু চওড়া হয়ে, একটু মুখটা একটু খুলে তোমরা উচ্চারণ করতে হবে, যেমন এক। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, বিবৃত উচ্চারণ কেবল শব্দের শুরুতে হয়। তোমাদের জন্য সহজ হয়ে গেল, বিবৃত উচ্চারণটা শুধু শব্দের শুরুতেই হয়, শব্দের শেষে অথবা মাঝে কখনোই আমরা উচ্চারণ করি না। ঠিক আছে, বিবৃত উচ্চারণ কেবল শব্দের শুরুতে হয়, কিন্তু যেটা এর উচ্চারণ সেটা শব্দের শুরু শেষ সব জায়গায় থাকতে পারে। এবার প্রথমে আমরা এ ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়মগুলো দেখে নিই। সংবৃত উচ্চারণ হচ্ছে স্বাভাবিক যে উচ্চারণ, এর মতো যে উচ্চারণ, আমি আবারও বলছি, এর মতো যে উচ্চারণ সেগুলো হচ্ছে সংবৃত উচ্চারণ। তো সংবৃত উচ্চারণের নিয়মগুলো যদি আমরা প্রথমে শিখে নিই তাহলে আমাদের বিবৃতগুলো মনে থাকবে আর বেশি কঠিন মনে হবে না। তাহলে যেগুলো এর মতো হয় সেগুলো দেখো। নম্বর 1-এ আছে, শব্দের আদিতে মানে শব্দের শুরুতে যদি একার থাকে অথবা তার একার থাকে অথবা এই চিহ্ন অথবা সরাসরি এও থাকতে পারে, সেটা আমি লিখিনি। শব্দের আদিতে যদি একার থাকে এবং তারপর রস্য দীর্ঘ, রস্যু দীর্ঘ, এ ও বা এদের কার চিহ্ন, অন্তস্থীয় র, ল, তালব্যস্য,
এবং হ থাকলে এ ধ্বনিটা অবিকৃতভাবে উচ্চারিত হয়, মানে হচ্ছে এ ধ্বনির সংবিত উচ্চারণ হয়, অর্থাৎ এ ধ্বনি এর মতোই উচ্চারিত হবে। যেমন একই, আমরা বলি না একই, কিন্তু আমরা বলি না একই বলি না, আমরা কি বলি একই। তারপর দেখি, দেখি, আমরা বলছি না দেখি, তাই না? তারপর হচ্ছে বেশি, বেশি বলি আমরা, বেশি তো বলি না, ইত্যাদি। তাহলে নিয়মটা আমরা আরেকবার একটু দেখি। শব্দের শুরুতে যদি একার থাকে এবং তারপরে যদি, দেখো শব্দের শুরুতে কিন্তু একার আছে, যে দেখি, বেশি, একই, এগুলোতে একার আছে। শব্দের শুরুতে যদি একার থাকে এবং তারপর যদি রস্য দীর্ঘ এ, ও বা এদের কার চিহ্ন থাকতে পারে, যেমন এই যে দেখিতে, যেমন যেমন দেখি, বেশি, একই, এই শব্দগুলোতে সরাসরি রস্য দীর্ঘ এ এগুলো না থেকে এগুলোর কার চিহ্নই আছে, তাই না? তারপর হচ্ছে অন্তস্থীয় র, ল, তালব্য এবং হ, এগুলো যদি থাকে, শব্দের আদিতে থাকবে এ এবং তারপরে থাকবে এই বর্ণগুলো অথবা এদের কার চিহ্নগুলো, তাহলে এই ধ্বনিটার উচ্চারণ হবে অবিকৃত বা সংবিত উচ্চারণ হবে। ঠিক আছে, 1 নম্বর নিয়ম শেষ। এবার 2 নম্বর নিয়মটা আমরা দেখি। একাক্ষর বিশিষ্ট সর্বনাম পদের, মানে যে সর্বনাম পদগুলো এক অক্ষর যুক্ত হবে, এক অক্ষরে সর্বনাম পদ হবে, সেই পদগুলার এ ধ্বনি স্বাভাবিকভাবেই উচ্চারিত হবে, অর্থাৎ এর মতোই উচ্চারিত হবে, অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে। উদাহরণ দেখে নিই। কে, আমরা বলি না কে, তাই না? আমরা বলি কে। সে, একে যখন আমরা সিঙ্গেল উচ্চারণ করব এ, তখন এই হবে, এ হবে না। তারপরে যে, আমরা জ্যা বলি না, ইত্যাদি। দেখো এই উদাহরণগুলো কিন্তু আমরা বেশিরভাগ, এখানে যে উদাহরণগুলো দেওয়া, আমরা এগুলো কিন্তু সঠিক উচ্চারণই করি, এখানে আমরা ভুল উচ্চারণ করি না। আমি দুঃখিত। এবার আসো 3 নম্বর নিয়মে। 3 নম্বরে আছে পদের শেষে যদি এ ধ্বনি থাকে, পদের শেষে এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ হয়, মানে একটা শব্দের শেষে এ ধ্বনির উচ্চারণটাই আমরা স্বাভাবিকভাবেই উচ্চারণ করব, সংবৃত উচ্চারণ করব। যেমন পথে, ঘাটে, মাঠে ইত্যাদি। আমরা বলছি না যে, আমরা বলি না কি পথে, এখানে পথে বলার কোনো সুযোগও নাই। আমরা প্রথমেই এই জন্য দেখে নিলাম বিবৃত উচ্চারণ শুধু প্রথমেই হয়, যেটা অথবা প্রসারিত করে আমরা বলছি, সেটা শুধু শব্দের প্রথমেই হচ্ছে, শেষে কোনো নিয়মে আমরা পাচ্ছি না যে শেষে আছে। তাহলে পদের শেষে এ ধ্বনির উচ্চারণ স্বাভাবিক হয়, পথে, মাঠে, ঘাটে, যেতে, খেতে। হ্যাঁ, তো তোমরা এই শব্দগুলো দিয়েও এই নিয়মটা মনে রাখতে পারো। নাম্বার 4, মূলে, মানে শব্দের মূলে রস্বইকার বা ঋকার যুক্ত ধাতু বা প্রাতিপদিকের সাথে আকার যুক্ত হলে সেই রস্বইকার একার রূপে উচ্চারিত হবে। নিয়মটা কঠিন মনে হচ্ছে, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। মূলে ইকার বা ঋকার যুক্ত ধাতু, মানে হচ্ছে একটা শব্দের ধাতু কাকে বলে? ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূলকে আমরা ধাতু বলছি, আর প্রাতিপদিক হচ্ছে নামপদের মূলকে প্রাতিপদিক বলছি। তো এখানে বলছে মূলে যদি ইকার যুক্ত অথবা ঋকার যুক্ত ধাতু বা প্রাতিপদিক থাকে এবং তার সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয়, তাহলে সেই ইকারটা হয়ে যাবে একার। যেমন আমরা যখন মেলা বলছি, হ্যাঁ, সেখানে আমরা কি বলি? মিল যোগ আ। লেখা যখন বলছি, লিখ যোগ আ। এখানে মূল হচ্ছে, মূলে ইকার আছে, লিখে, মিলে আছে, মূল হচ্ছে লিখ থেকে আ প্রত্যয়যুক্ত হয়ে লেখা শব্দটি হচ্ছে। আমরা এটার উচ্চারণ বলছি লেখা, এটার উচ্চারণ লেখা, এটা সংবৃত উচ্চারণ, এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ। আমরা এখানে
কেউ যদি বলি যে লেখা, সেটা ভুল উচ্চারণ, সেটা হবে কি? সেটা হবে লেখা। কারণ এটার মূল ছিল লেখার মূলটা ছিল রস্বীকার যুক্ত লিখ ধাতু। লিখ ধাতুর সাথে আ প্রত্যয় যোগ হয়ে সেটা হয়েছে লিখা। লেখা বললে এটা ভুল বলা হবে, মেলা বললে সেটা ভুল, ইত্যাদি। আচ্ছা, তারপরে 5 নম্বর নিয়মটা আমরা দেখি। তৎসম বা সংস্কৃত যে শব্দ, সেই শব্দগুলোতে এই ধ্বনির উচ্চারণ স্বাভাবিক হয়। তাহলে এটাও সহজ যে তৎসম যে শব্দগুলো অথবা সংস্কৃত শব্দগুলো, সেখানে এই ধ্বনির উচ্চারণটা বিকৃত হবে না, সেটা স্বাভাবিকই হবে, এর মতোই উচ্চারিত হবে। যেমন প্রেম, বেদ, তারপর কি আরও আছে, আরও হচ্ছে কি সেবক, সেবা, আরও এরকম তৎসম একারযুক্ত যে শব্দগুলা, সেগুলোকে আমরা এর মতো উচ্চারণ করব, এর মতো করব না। এর মতো করলে সেটা ভুল হবে। এখানে যেমন আমরা অনেকে বলি কি প্রেম, প্রেমই বলি, কিন্তু অনেকে ভুল যদি বলে তখন কি বলবে প্রেম। বেদ না বলে বলবে বেদ, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে বেদ, আর এখানে হচ্ছে প্রেম। এই হচ্ছে মোটামুটি এই ধ্বনির সংবিত উচ্চারণের নিয়মগুলো। এবার আসো আমরা বিবৃতগুলো দেখে নিই, যেগুলা এর মতো উচ্চারিত হবে না, এর মতো হবে। এবার আসি এই ধ্বনির বিবৃত উচ্চারণের নিয়ম সম্পর্কে জানি। বিবৃত উচ্চারণ আমি প্রথমেই বলেছি, যেটা প্রসারিত, ঠোঁটকে প্রসারিত করে একটু চওড়া করে উচ্চারণ করব, সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ, যেটা এর মতো হবে। 1 নম্বর নিয়ম দেখি। শব্দের আদ্য এ কারের পর যদি অনুসার উ থাকে এবং তারপর হ্রস্ব দীর্ঘ হ্রস্ব দীর্ঘ অনুপস্থিত থাকে, তবে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়। যেমন লেংরানা কি হবে? ল্যাংরা। এখানে কিন্তু প্রথমে লয়ের আগে একার আছে, কিন্তু আমরা বলছি এটাকে ল্যাং, মানে প্রসারিত করে বলছি, এর মতো করে বলছি, ল্যাংরা। তাহলে নিয়মটা আবার একটু দেখি। শব্দের প্রথমে বা শব্দের আদিতে যদি একারের পর অনুসার থাকে, তোমরা খেয়াল করো লয়ের পরে অনুসার আছে, হ্যাঁ অনুসার, অথবা যদি ও থাকে, যেমন আমরা ব্যাং বলি, ব্যাং কিন্তু বলি না, ব্যাং, ও আছে, বয়ের পরে ও আছে। তাহলে ও থাকলে অথবা অনুসার যদি থাকে এবং তারপরে হ্রস্ব দীর্ঘ অনুপস্থিত থাকে, উপস্থিত না, এগুলো থাকবে না, এগুলো থাকলে কিন্তু তোমার নিয়মটা, তখন আমরা বিবৃত বলবো না, তখন সংবৃত বলবো, মানে হচ্ছে তখন এর মতো উচ্চারণ করব। যেমন দেখো লেংরি, আমরা কিন্তু ল্যাংরি বলছি না। তেমনি নেংটি, আমরা কিন্তু ন্যাংটি বলছি না, কিন্তু ন্যাংটা বলছি, ঠিক আছে? কারণ এখানে ওই যে লয়ের পরে একটা ও আছে অথবা অনুসার আছে, তারপরে রস্বীকার আছে। রস্বীকার যখন থাকবে তখন আমরা এর মতো উচ্চারণ করব, আর রস্বীকার যখন থাকবে না, শুধু প্রথম এর পরে অনুসার এবং ও থাকবে, পরবর্তীতে রস্য অথবা এদের কার, দীর্ঘ অথবা এদের কার, এগুলো যদি না থাকে, তখন আমরা বলবো, তখন আমরা কিভাবে করব? এর মতো উচ্চারণ করব। আর যদি এগুলো যদি না থাকে, তখন উচ্চারণ করব আমরা বিবৃত, আর এগুলো যদি থাকে তখন আমরা উচ্চারণ করব সংবৃত উচ্চারণ। আচ্ছা, এবার আসো 2 নম্বর নিয়মে। একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে, একারযুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সেই একারের উচ্চারণ সাধারণত এ না হয়ে এর মতো হয়, মানে হচ্ছে বিবৃত উচ্চারণ হয়। যেমন ঠেলা, খ্যাপা। এখানে প্রথম আবার নিয়মটা আমরা একটু দেখি। একার যুক্ত,
এই যে ঠেলাতে একার যুক্ত আছে একাক্ষর ধাতুর সঙ্গে। ধাতু কোনটা? ধাতু জানি আমরা ক্রিয়াপদের মূল। ধাতু হচ্ছে ঠেল। ঠেল হচ্ছে ধাতু, ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ হয়ে হয়েছে ঠেলা। তখন আমরা প্রথমেই বলছি, আমরা যখন একাক্ষর ধাতুটা আমরা উচ্চারণ করছি তখন বলছি ঠেল, মানে এ বলছি। কিন্তু আ প্রত্যয় যুক্ত হওয়ার পর আমরা সেটাকে ঠেলা বলছি না, বলছি সেটাকে আমরা কি বলছি? আ প্রত্যয় যোগ হয়ে তখন আমরা বলছি, প্রথমেই ছিল এর মতো, পরে হয়েছে এর মতো, মানে বিবৃত উচ্চারণ। তাহলে নিয়মটা আবার একটু দেখি। একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সেই একারের উচ্চারণ এর মতো হয়। যেমন ঠেল, এটা একটা একাক্ষরযুক্ত ধাতু, সেটার সাথে আ প্রত্যয় হয়ে হলো কি ঠ একার ল আকার। এটার উচ্চারণ হওয়ার কথা ছিল ঠেলা, কিন্তু আমরা বলছি ঠেলা এ। তেমনি খ্যাপ যোগ আ খ্যাপা হয়েছে, আমরা উচ্চারণ করছি খ্যাপা, খেপা কিন্তু বলছি না। 3 নম্বর নিয়মে আসো। শব্দের প্রথমে এ থাকলে, শব্দের প্রথমে আমরা প্রথমেই বলেছি বিবৃত উচ্চারণের যে নিয়মটা সেটা শব্দের আদিতেই হয়, শব্দের শুরুতেই হয়। সেটাই বলছে শব্দের প্রথমে যদি এ থাকে এবং তারপর অ আ থাকলে, স্বরেয় বা স্বরেয়া যদি থাকে, সাধারণত সেই একারের উচ্চারণ বিবৃত হবে, মানে এর মতো হবে। উদাহরণ একদম সহজ, দেখো আমরা এখন বলছি না, আমরা বলছি এখন। এটাকে এর মতো বলছি। এর কারণ হচ্ছে এর পরে যে খ আছে সেখানে একটা কি একটা অযুক্ত আছে, খ। ঠিক আছে? যদি আমাদের নিয়মে বলছে এ থাকলে প্রথমে এবং তারপর অ অথবা অ থাকলে সাধারণত সেই এইকারের উচ্চারণ বিবৃত হয় সাধারণত। এখানে কিন্তু ব্যতিক্রম নিয়মও আছে। ঠিক আছে? ব্যতিক্রম অনেকগুলো শব্দ তোমরা পাবা। যেমন ব্যতিক্রম একটা শব্দ আমি বলছি, এখানে আমি লিখিনি, সেটা হচ্ছে যেমন আমরা বেতন কিন্তু বলছি না, ব একার ত দন্ত ন। তো প্রথম বয়ের আগে আছে এ, তারপরে যদি অ আর আ থাকে তাহলে হওয়ার কথা ছিল এটা এর মতো উচ্চারণ, বেতন হওয়ার কথা। কিন্তু এটার ব্যতিক্রম, আমরা এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে বেতন, বেতন না, কিন্তু বেতন ভুল উচ্চারণ, এটা হবে বেতন। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। এবার আমরা নিয়মটা আরেকবার একটু দেখি। শব্দের প্রথমে এ থাকলে আর তারপরে যদি অ অথবা আ থাকে, সেটা যুক্ত হতে পারে অথবা সরাসরিও থাকতে পারে, সাধারণত সেই একারের উচ্চারণ হবে বিবৃত, মানে এর মতো হবে। উদাহরণ দেখো, এখন, আমরা এখন বলছি না, এর পরে যুক্ত খ এর সাথে অ আছে। যেমন ময়ের সাথে একটা ম অ আছে, তাই তো? সেটাকে আমরা কিভাবে বলছি? যেমন কিন্তু বলছি না, আমরা বলছি যেমন, ইত্যাদি। এরকম আরও আছে, তেমন, তেমন তো আমরা বলি না, তেমন বলি। আরও শব্দগুলো তোমরা খুঁজে বের করবে। 4 নম্বর নিয়ম দেখো, এখানে কি আছে? এক, এক না, কিন্তু আমরা এক বলছি না, এক। 11, 11 বলছি না, 11। 1, 11, 13 এবং একযুক্ত শব্দে এর উচ্চারণ এর মতো হবে। তার মানে হচ্ছে 1, 11, 13 এবং একযুক্ত যত যত শব্দ আছে সেখানে এর উচ্চারণ হয় নর্মাল স্বাভাবিক যে এ, সে এর মতো সেরকম হবে না, হবে প্রসারিত যে উচ্চারণ, যেটাকে আমরা বিবৃত উচ্চারণ বলছি, সেরকম করে হবে এ। যেমন দেখো, এই যে 1, তারপর কি আছে 11 ইত্যাদি। এরকম তুমি আরও শব্দ আছে 21, তুমি 21 বলছো না, 21 বলছো। ঠিক আছে? তো এখানে ব্যতিক্রম আছে, তুমি বলতে পারো যে ব্যতিক্রমও তো আছে। ব্যতিক্রম হচ্ছে কি, আমরা একের সাথে যখন টি লাগাচ্ছি তখন সেটাকে বলছি একটি। তাহলে আমি এখানে যে রুলসটা বলছি, 4 নম্বরের যে নিয়ম, সেখানে আমি বলেছি একযুক্ত শব্দে এর উচ্চারণ এর মতো হয়। তাহলে একটি কেন হলো, তাই না? এখন একটি হচ্ছে ওই যে আমি প্রথমে বললাম সাধারণত এরকমই হয়, কিন্তু ব্যতিক্রম নিয়মও আছে। তারপর 5 নাম্বার সর্বশেষ যেটা আমার স্লাইডে, 5 নম্বর নিয়মটা দেখো। কারণ আমি 5টা করেই রেডি করেছি, তোমাদের পরীক্ষায় আসে নর্মালি এরকমই প্রশ্ন যে 5টি নিয়ম লিখো, সেখানে উদাহরণ সহই তোমাদের 5টি নিয়ম লিখতে হয়।
তো 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়াপদের তুচ্ছার্থ প্রকাশে। ক্রিয়াপদ তো আমরা চিনি, সেটার তুচ্ছার্থে প্রকাশ, যখন অর্থটা তুচ্ছ মানে কি ফেলনা টাইপের কোনো একদম তুচ্ছ করে যেটাকে বুঝাবে, তখন এ ধ্বনির বিবৃত উচ্চারণ হবে। ক্রিয়াপদের তুচ্ছার্থ প্রকাশে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়। যেমন আমরা কি বলি, দেখ বলি। দেখ হচ্ছে একটি ক্রিয়াপদ, এটা মানে যখন আমরা কি এটা তুচ্ছার্থ বোঝাচ্ছে। লেখ, হ্যাঁ, লেখো, আমরা যখন তুচ্ছার্থ না বুঝিয়ে যখন একটু কি সম্মান দিয়ে যখন বলি তখন কিন্তু হবে না। এটা হচ্ছে মানে যখন আমরা একটু ইয়ে করছি, হেলাফেলা করছি, তখন হচ্ছে কি দেখ, লেখ, তখন আমরা একার বলছি না, তখন বিবৃত উচ্চারণ করছি। একার লেখার সময় লিখছি আমরা এ, কিন্তু যখন উচ্চারণ করছি তখন আমরা এটাকে এর মতো উচ্চারণ করছি, মানে বিবৃত উচ্চারণ করছি। দেখো, দ একার খ, আমরা কিন্তু দেখ বলছি না, আমরা বলছি দেখ। তারপর কি আছে, ল একার খ, আমরা লেখ বলছি না, আমরা বলছি লেখ। তার মানে হচ্ছে ক্রিয়াপদের তুচ্ছার্থ বোঝাতে কি এই ধ্বনির বিবৃত উচ্চারণ হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ধ্বনির নিয়মগুলি। একটা হচ্ছে সংবৃত, আরেকটা হচ্ছে বিবৃত উচ্চারণ, মানে একটা এর মতো উচ্চারিত হচ্ছে, আরেকটা এর মতো উচ্চারিত হচ্ছে। তো টোটালি দুইটা এ ধ্বনির দুই রকম উচ্চারণ। আশা করি আমি যেহেতু তোমাদের স্লাইডগুলো আলাদা করে দেখিয়েছি, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা বুঝতে পেরেছো। সংবৃতগুলো যদি প্রথমে ভালো মতো দেখে নাও, পরে বিবৃতিগুলো মনে থাকবে সহজেই। তারপর হচ্ছে তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে, অধ্বনি উচ্চারণের নিয়মও আছে। এটা তো এ ধ্বনি উচ্চারণের নিয়ম, যেটা অধ্বনি সেখানে দেখবা যে এটার উল্টোটা আছে, তোমরা আবার ওইটার মধ্যে প্যাচ লাগাবে না। সেখানে যেটা বিবৃত এখানে সেটা সংবৃত, তোমরা এটা একটু মাথায় রাখবা যে অ এর সাথে এ ধ্বনির দুইটার কিন্তু কি বিপরীত ইয়াটা লক্ষ্য করা যায়, তোমরা একটু ভালো মতো খেয়াল করবে। এ হচ্ছে কথা। আর উচ্চারণের নিয়ম যদি লিখো, 5টা নিয়মই দিবা। 5টা নিয়ম, শুধু নিয়ম লিখলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। আর তোমরা নিয়মগুলা লিখে অবশ্যই উদাহরণ দিবে। আর হচ্ছে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হসন্তের ব্যবহারটা তোমাদের করতে হবে, কারণ এখানে বাংলা বানানের নিয়ম আসছে না। আমি বানানের নিয়ম জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি তোমার কাছ থেকে উচ্চারণটা কেমন হবে। আমি খাতায় একটা জিনিস খেয়াল করি, তোমরা সবসময় মানে বেশিরভাগই খাতায় দেখি যে উচ্চারণ আসছে, তোমরা বানানটা ঠিক করে দিচ্ছ। সেখানে তো বানান চাওয়া হয়নি, উচ্চারণটা কিভাবে হবে, তুমি কিভাবে শব্দটা উচ্চারণ করছো সেটাই লিখবা। ঠিক আছে, আর হসন্তটা অবশ্যই ব্যবহার করবে। আরেকটা কথা হচ্ছে, আরেকটা জিনিস খেয়াল করি আমি, তোমরা পরীক্ষা আসছে যে 5টি নিয়ম লিখো। হ্যাঁ, তোমরা দেখা যায় কি সেখানে 6টি নিয়ম দিয়ে দিচ্ছ, 7টা নিয়ম দিয়ে দিচ্ছ। এখন কথা হচ্ছে সবাই না, কিছু কিছু স্টুডেন্ট। তো 6টা 7টা নিয়ম দেওয়ার দরকার নেই। 5টা নিয়ম, 5 নাম্বারের জন্য 5টা নিয়ম উল্লেখ না থাকলেও তোমরা 5টা নিয়মই লিখবা, অবশ্যই উদাহরণ সহকারে লিখবা। একটা জিনিস মাথায় রাখবা, 6টা 7টা লিখলে কিন্তু নম্বর বেশি আসবে না, নম্বর বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি তুমি 4টা অথবা 3টা লিখো, সেক্ষেত্রে 1-2 নম্বর তুমি কম পাবে, কিন্তু বেশি লিখে গেলে তুমি কিন্তু বেশি নম্বর পাচ্ছ না। সো তোমার সময়টা খুবই গুরুত্বপূর্ণ, সময়ের সদ্ব্যবহার অবশ্যই করতে হবে। এই হচ্ছে কথা। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।